স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বিএনপিহীন দশম সংসদে আজ পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। সরকারি দল সংসদীয় কমিটির সুপারিশ আমলে নিচ্ছে না, এমন অভিযোগ ঘটছে ওয়াকআউটের মতো ঘটনা। দেশের প্রধান দুই দল ভোট কেন্দ্রিক বিতণ্ডায় সংসদীয় গণতন্ত্রের এমন আরও অনেক ঘাটতি থেকে যায় আড়ালে। উন্নত গণতন্ত্রের চেয়ে উন্নয়নে বেশি জোর দিচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগ উঠেছে। আবার নির্দলীয় সরকারের অধীনে আগাম একটি জাতীয় নির্বাচনকেই কেবল গণতন্ত্রের ঠিকানা দেখছে বিএনপি। এসব নিয়ে আজকের আলোচনা রাজনীতির পরিবেশ। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। আপনাদের স্বাগত। সাব্বির স্যার, আপনার কাছ থেকে একটু শুরু করব। যে প্রথমে যেটা বলছিলাম যে অনেক ঘটনা গণতন্ত্রের জন্য নানান বিষয়, নানান উপাদান, নানান ধরনের উদ্যোগের প্রয়োজন, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র কেবলমাত্র একদিনের একটা ভোটকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। তো এই পরিস্থিতির কারণে আসলে আমরা গণতন্ত্রটাকে কোথায় নিয়ে যাচ্ছি? আজকের পরিবেশেও আমরা আসবো, কিন্তু সত্যিকার অর্থে তাত্ত্বিকভাবে আমরা গণতন্ত্রের কোথায় অবস্থান করছি? আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসার আগে আমি একটু আমাদের সাম্প্রতিক ইতিহাসের একটু পিছনে যেতে চাই। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে ৭৫ থেকে ৯০ এই দীর্ঘ সময় ধরে একটা সামরিক সরকার ক্ষমতাসীন ছিল। একটুখানি গুণগত পার্থক্য ছিল দুই সরকারের মধ্যে, কিন্তু তারপরেও মোটা দাগে সামরিক সরকার ছিল। আমরা জানি যে ৯০-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যখন জেনারেল এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে একটি নতুন গণতন্ত্রের পথে দেশ যাত্রা করে, ঠিক ওই সময়টাতে 1990-তে বাংলাদেশের আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই সময় একটি ১৫ দলীয় জোট হয়েছিল, ৭ দলীয় জোট হয়েছিল এবং ৫ দলীয় একটি বাম জোট। এরা প্রত্যেকেই তিনটা জোট একসাথে বসে কিন্তু তারা একটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির একটা রূপরেখা তারা নির্মাণ করেছিল, যেটাকে আমরা ৩ দলীয় জোটের রূপরেখা হিসেবে, ৩ জোটের রূপরেখা হিসেবে আমরা জানি। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে ৯১-এ যখন একটি নতুন সংসদীয় গণতান্ত্রিক সরকার দেশে ফেরত আসলো, আসার পরে দেখলাম যে আমাদের যারা মূলত আমাদের রাজনীতিটাকে পরিচালনা করেন বা যারা রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তারা কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই ৩ জোটের রূপরেখার মধ্য দিয়ে আমরা কিন্তু রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের কন্ট্রাক্ট তৈরি হয়েছিল যে আমরা এখন থেকে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ গতিপথটা এই দিকেই যাবে। কিন্তু তারা প্রত্যেকেই পরবর্তীকালে কিন্তু সেই জায়গাতে সরে আসলেন। তো আমরা একটা জিনিস দেখি যে মানে তৃতীয় বিশ্বের দেশগুলোতে গণতন্ত্র নির্মাণের দুটি ধারা রয়েছে। একটা হচ্ছে যে মানে গণতন্ত্রটা হচ্ছে আসলে একদল মনে করেন যে গণতন্ত্রটা হচ্ছে একটা তৈরি করার বিষয়, এটাকে তৈরি করতে হবে, তাই না? যে এটি একদলের বিষয়। আরেক দল মনে করে, যারা অবশ্য ওই ইউরোপের ইতিহাসটাকে সামনে রেখে তারা বলেন যে না, গণতন্ত্র আসলে গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় হচ্ছে একটা বুর্জোয়া ক্লাস তৈরি করা। সেই ক্লাস আগে তৈরি করতে হবে, সেই ক্লাসই তার বিকাশের এক পর্যায়ে এসে সে গণতন্ত্র দাবি করবে। কিন্তু এটি ছিল মূলত ডমিনেন্ট মানে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখতে পেলাম যে মানে আমাদের উন্নয়নশীল দেশের অভিজ্ঞতাগুলোর দিকে যদি তাকাই, যে শুরু থেকেই তো কোনো দেশে কোনো বুর্জোয়া ক্লাস থাকে না, তো সেই ক্ষেত্রে গণতন্ত্রটা ওই দেশে কিভাবে আসবে? তখন একদল যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা বললেন যে না, গণতন্ত্রটা তৈরি করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের উপরে। ঠিক সেই জায়গা থেকে ১৯৯০ সাল থেকে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু যে কিভাবে আমাদের দেশ সামনের দিকে এগুবে এই বিষয়ে তারা কিন্তু একটা দিক নির্দেশনা তৈরি করেছিলেন। আবার আমরা দেখলাম যে ৯৫-৯৬ এর দিকে এসে সেই জায়গা থেকে সরে গেলেন। তারা কি বললেন? তারা এক অর্থে তারা নিজেদের উপরে অনাস্থা থেকেই তারা তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটিকে এটি তারা সামনে নিয়ে আসলেন। এবং আমরা জানি যে পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার তাদের অধীনে কিন্তু দুটি ভালো নির্বাচন বাংলাদেশে
হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আবার এসে আমরা দেখলাম যে ইতিহাসের সেই করুণ অভিজ্ঞতা হচ্ছে যে যারা এই তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেন তারা কিন্তু আবার তাদের সেই জায়গা থেকে সরে আসলেন। অর্থাৎ বারবারই আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে গণতন্ত্রটা তৈরি করার কথা তারাই কিন্তু তাদের জায়গা থেকে সরে আসছেন। এক ধরনের মানে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এক স্ববিরোধী চরিত্র আমরা এই গত প্রায় 30 বছরের অভিজ্ঞতায় আমরা সেটাই দেখতে পাচ্ছি, এবং যেটার আরেকটি প্রমাণ এসে পেলাম সাম্প্রতিক যে নির্বাচন, যে মানে একটি ইনক্লুসিভ নির্বাচন যদি না হলে কখনো গণতান্ত্রিক সরকার আপনি বলতে পারেন না। কারণ আপনি নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। ইনক্লুসিভ বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে সকল দলের অংশগ্রহণে, যতক্ষণ পর্যন্ত সকল দল সেই নির্বাচনে অংশগ্রহণ করছে না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু মানে আপনার চেষ্টা চালিয়ে যাওয়ার এটা প্রয়োজন ছিল, এটাই ছিল সময়ের দাবি যে আমাকে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। যে কারণে আমরা দেখলাম যে সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু সেই নির্বাচনটি হলো না, যার ফলে আমরা 5 তারিখে এমন একটি নির্বাচন পেলাম যেটার মধ্য দিয়ে কিন্তু আবার সেই একই জিনিস আমাদের সামনে ঘুরে ফিরে আসলো, যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব তারা আসলে নির্বাচন মানে আসলে তারা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় কিনা সেটি কিন্তু আবার প্রমাণিত হলো। এটার একটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের একজন রাষ্ট্রবিজ্ঞানী, আপনি আলী রিয়াজের নাম নিশ্চয়ই শুনেছেন, যে তিনি কিন্তু তার একটা সাম্প্রতিক লেখায় আমি মনে করি যে তার এই লেখার সাথে আমি নিজেও একমত পোষণ করি, যে তিনি বলেছেন যে আসলে আমাদের দেশে গণতন্ত্রের সমস্যাটা আসলে বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে আসলে আমাদের রাজনীতিবিদরা কিভাবে তারা গণতন্ত্রকে বোঝে, তারা গণতন্ত্র বলতে। আমার মনে হয় সাব্বির ভাই অনেকক্ষণ বলেছেন, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী, ওনার আলোচনা একটু ঢুকি এবং একটু দ্বিমত পোষণ করি যে ডেমোক্রেসিকে উনি যে সংকীর্ণভাবে দেখেছেন আমি এইভাবে দেখবার পক্ষপাতী আসলে না। ডেমোক্রেসি একটা ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে, এটি সরকার ব্যবস্থা, তার চেয়ে গণতন্ত্র হচ্ছে একটা মূল্যবোধ, এবং এটা রাষ্ট্রবিজ্ঞানের বইতেই লেখা থাকে। উনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, ওনাকে পড়তে হয়, আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক না, আরও বেশি পড়তে হয় রাষ্ট্রবিজ্ঞান বুঝবার জন্য। তো ডেমোক্রেসির যে মূল্যবোধের কথা বলে, সেই মূল্যবোধ মানে হচ্ছে টলারেন্স, অন্যের মতকে সম্মান করা, পরের মতকে শ্রদ্ধা করা। কিন্তু বাংলাদেশের রাজনীতির যে পলিটিক্যাল কালচার, সেটাকে আমরা বলছি পলিটিক্স অফ অ্যানিহিলেশন, একটা নির্মূলীকরণের রাজনীতি। বিএনপি মনে করে যে আওয়ামী লীগের ধ্বংসের মধ্য দিয়েই সে দাঁড়াতে চায় তার রাজনীতি, আবার আওয়ামী লীগ মনে করে যে বিএনপির ধ্বংসের ভেতরেই আসলে তার রাজনীতি দাঁড়িয়ে থাকবে। এই যে অন্যকে মানতে না পারা, অন্যকে বিনাশ করে তার রাজনীতি যে নির্মাণের জায়গা, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির সবচাইতে ঘৃণ্য দিক, সবচাইতে বাজে দিক। কাজে সাব্বির ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে ইলেকটোরাল ডেমোক্রেসি কিংবা নির্বাচন কেন্দ্রিক রাজনীতির মধ্যে আমরা আটকে পড়ে যাব। ইলেকশন ডেমোক্রেসির অন্যতম নিদান, কিন্তু ইলেকশনই ডেমোক্রেসি না। এই পুরো দেখবেন আওয়ামী লীগ বিএনপি সারাক্ষণ নির্বাচন নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে, জনগণকে এখানে আটকে রাখতে চায় যে নির্বাচনটা দাও, এইটি হচ্ছে গণতন্ত্র। নির্বাচন শুধু গণতন্ত্র না। আপনি যেটা বলেছেন যে একদিনের একটা ভোটের মধ্য দিয়ে গণতন্ত্র হয় না, কি হয় তাহলে? একদিনের গণতন্ত্র থেকে প্রতিদিনের গণতান্ত্রিক চর্চা, সেটা হচ্ছে সত্যিকারের ডেমোক্রেসি। এবং বলা হয় সেটি শুরু হয় ডাইনিং টেবিল থেকে। আমাদের পরিবারগুলো কি গণতান্ত্রিক? আমাদের বাবা দেখি স্বৈরতান্ত্রিক। আমাদের সমাজ কি আসলে গণতান্ত্রিক? আমরা কি সামষ্টিকভাবে সিদ্ধান্ত নিতে পারি? কাজে পরিবার, সমাজ থেকে শুরু করে এই রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় এই যে রাজনৈতিক সংস্কৃতির কিন্তু একটা বড় ঘাটতি রয়ে গেছে। যে কারণে দেখবেন যে নির্বাচনে একটা ম্যানিফেস্টো থাকে, নির্বাচনী ইশতেহার মানে কি? মানে হচ্ছে জনগণের সঙ্গে রাজনৈতিক দলের একটা পবিত্র ওয়াদা থাকে, যদি আমি ক্ষমতায় যাই তাহলে এই বিষয়গুলো আমি বাস্তবায়ন করব। আমরা বিএনপিকেও দেখেছি নির্বাচিত হওয়ার পরেই তারা এটাকে ছুঁড়ে ফেলে দেয়, কিংবা কোনোদিন খুলেও দেখে না। আওয়ামী লীগ একই কাজ করে। কাজে একদিন আপনি নির্বাচন দিবেন, জনগণ ভোট দিবে, তারা ক্ষমতায় আসবে, 5 বছর শাসন করবে, কিন্তু যে ইশতেহার আছে সেটা তারা বাস্তবায়ন করবে না। জনগণের সঙ্গে যে ওয়াদা সেটা তারা বরখেলাপ করবে। আজকাল হচ্ছে 5 বছরের জন্য যে রাষ্ট্র ক্ষমতায় আসে তারা এটা ইজারা পেয়ে যায়। তারা কি করে? তাদের দলের নেতাকর্মীদেরকে মাঠ দেয়, ঘাট দেয়, পুকুর দেয়, নদী দেয়, বাজার দেয়। সাব্বির ভাই, দেওয়ার মতো আর কিছু না, সব কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে, আর কি দিবে আসলে? বাণিজ্য, টেন্ডার সব তারা দিয়ে দিচ্ছে। কাজে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি একটা ইলেকটোরাল ডেমোক্রেসি আটকে রয়ে গেছি, এবং সেই ইলেকটোরাল ডেমোক্রেসিও হচ্ছে না। এটা নির্বাচিত হন এবং একটা প্রধানমন্ত্রী একনায়কতন্ত্র। আপনি দেখবেন আমাদের সংবিধান প্রধানমন্ত্রীকে একই সঙ্গে হচ্ছে সরকারের প্রধান বানিয়েছে,
আবার তিনি দলেরও প্রধান, আবার তিনি সংসদের প্রধান। মানে সমস্ত ক্ষমতা এত সেন্ট্রালাইজড, এত কেন্দ্রীভূত, এর মধ্য দিয়ে সত্যিকারের গণতান্ত্রিক চর্চা সম্ভব না। এই পর্যায়ে আমি এইটুকুই বলছি। স্যার, এই ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে পরিবার থেকে শুরু করে সমাজ সব জায়গায় আমরা আসলে একটা একনায়কতন্ত্র দেখে অভ্যস্ত, সেক্ষেত্রে কি আমরাও আসলে মনে করি না যে প্রধানমন্ত্রীর কাছেই বুঝি থাকলে এটা কমফোর্ট জোনে থাকে এই দেশের মানুষ? সেই থাকাটাকে আমাদের একটু চ্যালেঞ্জ করা দরকার, যে এইভাবে যদি থাকে তাহলে সত্যিকারের সাধারণ মানুষ যে ক্ষমতাহীন, তারা কোনোদিনই আর ক্ষমতা পাবে না। এটাও কি একটা পর্যায়ে আমরা কন্ডিশন হয়ে যায়, এইটাকে স্বাভাবিক মনে করি, কিন্তু এই স্বাভাবিকতাকে আমাদের প্রশ্ন করা উচিত। এটা স্বাভাবিক না। যেমন জার্মান একজন ফিলোসফার নিটশে, তিনি বলেছেন যে সমাজ সংসারে চলতে চলতে আমরা কতগুলো মূল্যবোধ তৈরি করি, কতগুলো দৃষ্টিভঙ্গি তৈরি করে আমরা ভুলে যাই, আর ভুলে যে যাই সেইটাও আমরা ভুলে যাই। ফলে এইটি আমাদের স্বাভাবিক মনে হয়। এটা যে স্বাভাবিক না, এটা যে টেকেন ফর গ্রান্টেড না, এটা যে মানুষ তৈরি করেছে এবং চাইলে যেটাকে ভাঙা যায়, চ্যালেঞ্জ করা যায়, পৃথিবীর বহু দেশ সেটাকে ভেঙেছে, সেই দৃষ্টান্তগুলো কিন্তু আমাদের সামনে আছে। সেইটাই কিন্তু জনগণের শক্তি, এবং সেটা না বোঝাতে পারলে এইভাবেই রাষ্ট্র চলবে, এক কেন্দ্রীয় জায়গায় থাকবে, ক্ষমতার কেন্দ্রীভূত হবে। কাছে যেতে চাই, যে বিষয়টি আমরা স্যারদের কাছ থেকে শুনলাম সেটা অনেক বেশি তাত্ত্বিক এবং কাঠামোগতভাবে হয়তো প্রয়োজন আছে। আপনার আমি একটু ব্যবহারিকগতভাবে এখানে বলতে চাইবো যে আপনার অভিজ্ঞতায়ও এই রিফ্লেকশনটা আছে কিনা, কারণ এটা আমি বলছি না এটা আওয়ামী লীগে বা বিএনপিতে আপনি কোনখানকার অভিজ্ঞতা সেটা না, কিন্তু দুজন অভিজ্ঞতাটা সম্মানিত একই কিনা। শিক্ষক তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন ও অনেক বড় অভিজ্ঞতা থেকে। গণতন্ত্র আমার কাছে মনে হয় যে একটি শিল্প, এটা এমন একটি শিল্প, এমন একটি আর্ট, এটার বিকল্পই হচ্ছে আবার গণতন্ত্রই। আমরা এখন পর্যন্ত এটার বেটারমেন্ট কিন্তু কিছু আর দিতে পারিনি। আমরা গণতন্ত্র কিছু বাদ দিতে চাই, আবার গণতন্ত্রকেই নিতে হবে। তো এখন আমাদের যে ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা এগুলি কিন্তু হচ্ছে কাঠামোগত শ্রেণীবিন্যাসটা গড়ে ওঠেনি। কেন গড়ে ওঠেনি? এই জন্যই যে আমরা স্বাধীনতার আজকে 43 বছর পার হয়েছে, আমার দেশের যে ফাউন্ডেশনটা ছিল 6 দফার প্রথম দফাটা যদি আমরা ধরি, সেখানে কিন্তু শব্দটিই ছিল গণতন্ত্র, প্রথম শব্দটি। কিন্তু আমরা যখন, যেটা রুবায়েত ভাই খুব ভালোভাবে বলার চেষ্টা করলো, যে এই গণতন্ত্র শব্দকে আমরা ধারণ করেছি, কাগজে কলমে করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের পুরো প্রক্রিয়াটাই ছিল একজন আরেকজনকে বিনাশ করা, আত্মহননের খেলা। এই খেলাটা এখন এক্সট্রিম পর্যায়ে চলে এসছে, যার জন্য 5ই জানুয়ারির মতো একটা নির্বাচনও আমাদের দেখতে হলো। মানে একটা ম্যাচিউর টাইমে আমরা কিন্তু এই জিনিসটা যদি 86-এ দেখতাম, 88-এ দেখতাম, আমরা খুব বেশি শকড হইনি। আমরা মনে করেছি যে এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু যখন আমরা এই 2014 এসে 5ই জানুয়ারির মতো নির্বাচন আমরা এই শতাব্দীতে দেখলাম, তখন আমরা হোঁচট খেলাম যে এটা আবার কোথায় শুরু হলো। এখন আমরা যদি কথা বলতে চাই খুব প্র্যাকটিক্যাল হইতে, যে গণতন্ত্র বলতে এখন তাহলে আমরা কি বুঝবো? আমরা এখন গণতন্ত্র বলতে বুঝি যেটা খুব সাদা চোখে মানুষ যেটা দেখছেন, যে গণতন্ত্র হচ্ছে যদি আপনি বাংলাদেশে যিনি শাসন করেন তার বিরুদ্ধে যদি কোনো শব্দ হয়, সেই শব্দ যদি উনি আহত বোধ করেন, তার ভাবমূর্তিটা আবার খুব দুর্বল, মানে কেউ কিছু বললে তার ভাবমূর্তি ভেঙে যায়, পড়ে যায়, চৌচির হয়ে যায়, তখন আবার তার বিরুদ্ধে আবার মানে লিটিগেশনে যেতে হয়, গভর্নমেন্ট পক্ষকে প্রসিডিউরে যেতে হয়। আমরা এমন একটা গণতন্ত্রে বাস করছি, যেখানে আমাদের সমস্ত সরকার বাহাদুরদের তাদের ভাবমূর্তিটি একটা কাচের দেয়ালের মধ্যে অবস্থান করে। জনগণ যদি কোনো কারে উচ্চস্বরেও কথা বলে, সরকার ভাবে যে তাদের এই কাচের ঘরটি হয়তো ভেঙে যেতে পারে। তো এই যে একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আমরা আমাদের গণতন্ত্রকে প্র্যাকটিস করার চেষ্টা করছি, স্টিল গুড সাইন যে আমরা তার নামও, সেটার নামটিও আমরা গণতন্ত্রই রেখেছি। আমরা অন্য কোনো ভিন্ন নামে দেওয়ার চেষ্টা করিনি যে না ঠিক আছে, আমরা যদিও দুষ্ট লোকেরা বলে এটা লিমিটেড এডিশন, কেউ বলে যে একটা মানে বিরল প্রজাতির, এটি বলা হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে খুব স্ট্রংলি বলা হয় যে তারা এখনো গণতন্ত্রের মধ্যেই আছে। এখন তারা বলছে যে অনেক কিছুই তো একটু ব্যতিক্রম হয়। এখন আমাদের যিনি সরকার আছেন উনি মাঝে মাঝে যেমন একটা কথা বলেন, এই যে তাত্ত্বিকগতভাবে ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি নির্বাচন নিয়ে কি ভাবছেন। এখন আমরা দেখি উনি আবার পাল্টা, আমরা যারা সম্মানিত গণমাধ্যম কর্মীরা যখন প্রশ্নটি করেন, উনি উত্তর দিয়ে দেন নির্বাচনটি কেন, মানে নির্বাচন কেন, মানে নির্বাচনটা যে হতে হবে এমন কিছু না। ওনার কথা হচ্ছে নির্বাচন ফর হোয়াট। আপনি তো প্রশ্নটি করেছেন নির্বাচন হচ্ছে মানুষের সাপোর্টটি, মানে ওপিনিয়নটা দেখবেন যে আপনার পক্ষে সেই সাপোর্টটি আছে কিনা। কিন্তু সরকার বলছে আপনি কি নির্বাচন দিয়ে কি নাম ধরে বলছে জামাত বিএনপিকে ক্ষমতায় আনতে চান। তো এই যে ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার, তার মানে কি উনি পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছেন যদি নির্বাচন নামক জিনিসটি হয় তাহলে হয়তো বিরোধী দল ক্ষমতায় চলে আসতে পারে। তো এখন উনি কিন্তু আবার স্বীকারই করছেন নিজের যে আমি এখন আস্থাহীনতায় ভুগছি। কিন্তু কথা হচ্ছে যে কে কখন